পরমাণু পরীক্ষা না ভূমিকম্প? পাকিস্তানে কম্পন, ভারতে কি শঙ্কার ভয়াল ধ্বনি? ২০২৪ সালের এপ্রিল থেকে অক্টোবর ৬ মাসে যেন আগুনে জ্বলে উঠল মধ্যপ্রাচ্য। ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি ড্রোন হামলা, মিসাইল ছোড়াছুড়ি আর আকাশে বিমানের গর্জন। পরিস্থিতি এমন ছিল যেন যে কোনো মুহূর্তে শুরু হবে ইরান ইসরায়েলের পূর্ণাঙ্গ যুদ্ধ। ঠিক এই উত্তেজনার মধ্যে বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে পড়ল এক অদ্ভুত খবর, ইরানে ভূমিকম্প। ছোট ছোট এই কম্পনগুলোকে অনেকে বলেছিলেন ভূপ্রাকৃতিক ঘটনা, কিন্তু আবার অনেকের সন্দেহ এগুলো আসলে ভূমিকম্প নয়, বরং ছিল গোপন পারমাণবিক বোমার পরীক্ষা। কারণ এসব ভূমিকম্প হয়েছে গভীর মাটির নিচে একাধিক স্থানে। যদিও ইরান কখনো স্বীকার করেনি, তবু ষড়যন্ত্র তত্ত্ব ঘুরতে থাকে চারদিকে। এই ঘটনার ৬ মাস পর এবার উপমহাদেশেও যেন বাজল সেই ভয়াল ঘণ্টা। এপ্রিলে কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা, প্রাণ গেল ২৬ জনের। এর জবাবে ৭ মে ভারত চালায় অপারেশন সিন্দুর, পাকিস্তানের ভেতরে ঢুকে হামলা। পাকিস্তানে বসে থাকেনি, ৩ দিন পর ১০ মে চালায় পাল্টা অভিযান, নাম বুরিয়ান মারসুস। এখানেই গল্পে মোড়, কারণ এই হামলা পাল্টা হামলার সময়েই পাকিস্তানে ধরা পড়ে ৩টি ভূমিকম্প। প্রথম দুটি ১০ মে সকালে, মাত্রা ৪.৭ ও ৪.০। এরপর যুদ্ধবিরতির একদিন পরে ১২ মে সোমবার আবার ভূমিকম্প, এবার মাত্রা ৪.৬, জায়গা পাকিস্তানের উত্তর ও পশ্চিমাঞ্চল। এবার প্রশ্ন উঠল, এত ভূমিকম্প একসাথে কিভাবে? সময়টা আবার এমন যখন দুই দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা তুঙ্গে ছিল। অনেকেই বলছেন এগুলো সাধারণ ভূমিকম্প নয়, বরং পাকিস্তান হয়তো গোপনে চালিয়েছে পরমাণু বোমার পরীক্ষা। ভূতত্ত্ববিদরা অবশ্য বলছেন হিমালয় অঞ্চলে এমন ভূমিকম্প স্বাভাবিক, কারণ এখানে টেকটোনিক প্লেট নড়াচড়া করে। কিন্তু তবু ষড়যন্ত্র থেমে নেই, কারণ অতীতেও কিছু বলছে। ১৯৯৮ সালের কথা মনে আছে? সেবার চাগাই পাহাড়ে পরমাণু পরীক্ষার সময়ও প্রথমে ভেবেছিল সবাই সাধারণ ভূমিকম্প, পরে পাকিস্তান নিজেই স্বীকার করে নেয় সেটি ছিল পারমাণবিক পরীক্ষা। তাই এবারও অনেকেই ভাবছেন ইতিহাস কি আবার ফিরে এলো? ভারতের ভূমিকম্প বিশেষজ্ঞ ও.পি. মিশ্রা অবশ্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন, প্রাকৃতিক ভূমিকম্পে থাকে ২টি ধাপ, কিন্তু পারমাণবিক বিস্ফোরণে থাকে ৩টি ধাপ, কারণ বিস্ফোরণের পর ভূমি থেকে ফিরে আসে প্রতিধ্বনি। আর পাকিস্তানের এই সাম্প্রতিক ভূমিকম্পে সেই তৃতীয় ধাপ ছিল না। তাই তিনি বলছেন, না, এগুলো পরমাণু পরীক্ষা নয়। তবে টুইস্ট এখানে, যদিও প্রমাণ মেলেনি, তবুও ভূমিকম্পের সময়কাল, এলাকা ভিত্তিক কম্পন আর যুদ্ধের প্রস্তুতির মাঝে হঠাৎ এই কম্পন, সব মিলিয়ে প্রশ্ন থেমে নেই। এদিকে আমেরিকান সায়েন্টিস্ট ফেডারেশনের তথ্য বলছে ভারতের এখন পরমাণু ওয়ারহেড আছে ১৮০টি, পাকিস্তানের আছে 10টি বেশি। ২ দশক পর এই প্রথম ওয়ারহেডের সংখ্যায় পাকিস্তানকে ছাড়িয়ে গেছে ভারত। তাই অনেকেই বলছেন হয়তো যুদ্ধ শুরুর আগেই পাকিস্তান চাচ্ছে নিজেদের অস্ত্র ভান্ডার আরও মজবুত করতে। ভূমিকম্পগুলোর টাইমলাইন ছিল দুই দেশের পুরো দমে যুদ্ধ শুরুর শঙ্কার মধ্যেই। তাই অনেকের ধারণা সামরিক সংঘাত যুদ্ধে রূপ নেয়ার আগেই নিজেদের পরমাণু অস্ত্রের ভান্ডারকে বাড়ানোর পূর্ণ চেষ্টা করেছে পাকিস্তান। এই লক্ষ্যেই পরিচালিত নিউক্লিয়ার টেস্টের কারণেই ভূমিকম্পের সৃষ্টি, যদিও দাবির পক্ষে সত্যতা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। আকাশের বুকে নতুন রাজা উঠছে, তার নাম জেট-এন-সি। এই যুদ্ধ বিমান এখন চীনের অহংকার, কিন্তু সত্যি বলতে 2 দশক আগেও এই অত্যাধুনিক ফাইটার জেট বানানো ছিল চীনের কাছে আকাশ কুসুমের মতো। 90-এর দশকের শুরুতে যখন চীনের বেশিরভাগ মানুষই দারিদ্র্য সীমার নিচে ধুঁকছিল, তখন এমন একটি উড়োজাহাজের স্বপ্ন দেখাটাও ছিল বিলাসিতা। ভাবুন একবার, যেখানে নুন আনতে পান্তা ফুরোয়, সেখানে শত্রুদের চোখ রাঙানি উপেক্ষা করে আকাশে ডানা মেলানোর মতো একটি শক্তি তৈরি করার কথা কতটা অবিশ্বাস্য ছিল।
তবে হ্যাঁ, একজন মানুষ ছিলেন যিনি চীনের ভোল পাল্টে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন। তিনি দেং জিয়াওপিং। আধুনিক চীনের রূপকার হিসেবে পরিচিত এই মানুষটি জে-10সির স্বপ্ন বোনা শুরু করেছিলেন। সেই বীজ আজ মহীরূহ হয়ে আকাশ শাসন করছে। কিন্তু এই উড়ন্ত দুর্গ তৈরি করার পথটা মোটেও মসৃণ ছিল না। দীর্ঘ আর বন্ধুর সেই পথ এতটাই কঠিন ছিল যে দেং জিয়াওপিং নিজে এই ফাইটারের পূর্ণরূপ দেখে যেতে পারেননি। প্রায় 2.5 দশক লেগেছিল চীনের এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে। এই যুদ্ধ বিমান শুধু আকাশেই ওড়ার জন্য তৈরি হয়নি, বরং ভূমি লক্ষ্যবস্তুতে আঘাত হানতেও সমান পারদর্শী এটি। 2018 সালে জে-10সি চীনের বিমান বাহিনীতে যুক্ত হয়। সম্প্রতি এই বিমান সরাসরি যুদ্ধে অংশ নেয়। ভারত আর পাকিস্তানের আকাশ সীমায় যে যুদ্ধ হয়েছিল, বিশেষজ্ঞরা বলছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় আকাশ যুদ্ধ আর দেখা যায়নি। এখানে একটা ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মোড় আছে। 1990-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতন হয় আর রাশিয়া তখন অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। এই সুযোগটা নেয় চীন। তারা মস্কোর কাছ থেকে অত্যাধুনিক কিছু সামরিক প্রযুক্তি কিনে নেয়, আর এই প্রযুক্তি জে-10সির সাফল্যের পেছনে একটি বিশাল ভূমিকা রাখে। আজ চীন এতটাই শক্তিশালী যে তারা নিজেরাই এই ধরনের যুদ্ধ বিমান বানাতে সক্ষম। সমরবিদরা তো এমন বলছে যে জে-10সিতে এখন প্রায় 100% চীনা প্রযুক্তি ব্যবহার করা হয়। পুরনো জে-7 যুদ্ধ বিমানগুলোকে সরিয়ে দেওয়ার জন্যই মূলত জে-10সি তৈরি করা হয়েছিল। সেই সময় চীন মহাকাশ শিল্পে প্রচুর টাকা ঢেলেছিল। শুধু তাই নয়, অন্য দেশের বিমানের নকশা নকল না করে বরং তাদের কাছ থেকে আসল কৌশলটা শেখার দিকে বেশি মনোযোগ দিয়েছিল বেইজিং। চীনের বাইরে শুধু তাদের বন্ধু রাষ্ট্র পাকিস্তানের কাছেই আছে এই জে-10সি, আর পাকিস্তান দাবি করছে তাদের বিমান সেদিন অন্তত 5টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। এর মধ্যে 3টি ছিল ফ্রান্সের তৈরি রাফাল। ভাবুন তো একবার, এর আগে বিশ্বের অন্যতম সেরা এই যুদ্ধ বিমান কখনো আকাশ থেকে পড়েনি। যদিও ভারত সরাসরি এই কথা স্বীকার করেনি, তবে মার্কিন যুক্তরাষ্ট্র আর ফ্রান্সের কিছু কর্মকর্তা রাফাল হারানোর কথা নিশ্চিত করেছেন। রাফালকে ধরা হয় বিশ্বের 4.5 প্রজন্মের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান হিসেবে। আর এই প্রথম পশ্চিমাদের পরীক্ষিত একটি যুদ্ধ বিমানের বিরুদ্ধে জে-10সি এমন একটি অভাবনীয় জয় পেল। এটা নিঃসন্দেহে একটা বিশাল মাইলফলক। তবে এখানেই গল্পের শেষ নয়। সামরিক বিশেষজ্ঞরা বলছেন জে-10সি আর রাফালের তুলনা করাটা এখনই একটু তাড়াহুড়ো হয়ে যাবে, কারণ চীনা এই যুদ্ধ বিমানটা ঠিক কতটা শক্তিশালী সে বিষয়ে এখনো খুব বেশি তথ্য জানা যায়নি। হতে পারে ভারত তাদের রাফাল বিমানের ক্ষমতাকে একটু বেশি ভেবেছিল, অথবা চীনের বিমানটিকে আন্ডার এস্টিমেটেড করেছিল। আবার এমনও হতে পারে ভারতীয় পাইলটদের তেমন দক্ষতা ছিল না, কিংবা তাদের যুদ্ধের পরিকল্পনাতেই কোথাও ভুল ছিল। আসল কারণ যাই হোক না কেন, এই ঘটনা কিন্তু বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সামরিক শক্তির ভারসাম্যে একটা বড় পরিবর্তন আসছে। আকাশের নতুন রাজা হয়তো সত্যিই তার সিংহাসন পাকা করে ফেলেছে, কিন্তু এই রাজত্ব কতদিন টিকবে সেটাই এখন দেখার বিষয়। কারণ আকাশে আরো অনেক শক্তিশালী প্রতিপক্ষ ওঁত পেতে আছে, আর ক্ষমতার লড়াইয়ে শেষ কথা বলতে কেউই পারে না। ভারত পাকিস্তান দুই দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ দেখা গেছে। ভারত পাকিস্তানের সংঘাতে শুরু হয় আধুনিক যুদ্ধের ইতিহাসের এক নতুন অধ্যায়। পারমাণবিক অস্ত্রে সজ্জিত প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে ইতিহাসে প্রথমবারের মতো ড্রোন যুদ্ধ শুরু হয় দক্ষিণ এশিয়ায়। রিপোর্ট বিবিসি। গত বৃহস্পতিবার ভারত অভিযোগ করেছে পাকিস্তান তাদের ভূখণ্ড এবং ভারত শাসিত কাশ্মীরের 3টি সামরিক ঘাঁটিতে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এই অভিযোগ ইসলামাবাদ দ্রুত অস্বীকার করে। অন্যদিকে পাকিস্তান দাবি করেছে তারা কয়েক ঘন্টার মধ্যে ভারতের 25টি ড্রোন ভূপাতিত করেছে। এ বিষয়ে দিল্লি প্রকাশ্যে কিছু বলেনি। বিশেষজ্ঞদের মতে এই পাল্টাপাল্টি হামলা দুই দেশের দীর্ঘদিনের দ্বন্দ্বে এক বিপজ্জনক নতুন অধ্যায়ের সূচনা করেছে। কারণ এবার শুধু গোলাবারুদ নয়, যুদ্ধের জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোনের মতো মানববিহীন অস্ত্র, যেগুলো সীমান্তে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।
যখন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য বিশ্ব শক্তি দুই দেশকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছে, তখন দক্ষিণ এশিয়ার এই অঞ্চল দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর উত্তেজনার মুখোমুখি। কারণ ড্রোন নামের নীরব, দুর্নিয়ন্ত্রিত এবং অস্বীকারযোগ্য অস্ত্র এখন ভারত পাকিস্তান সংঘাতে এক নতুন অধ্যায়ের দরজা খুলে দিয়েছে। আমেরিকার নেভাল ওয়ার কলেজের অধ্যাপক জাহারা ম্যাটিসেক বিবিসিকে বলেন, ভারত পাকিস্তান সংঘাত এখন এমন এক যুগে প্রবেশ করছে যেখানে ড্রোনের অদৃশ্য চোখ ও নিখুঁত নিশানা উত্তেজনা বাড়াতে কিংবা কমাতে পারে। এই অঞ্চলে যে দেশ ড্রোন প্রযুক্তি ও কৌশলে এগিয়ে থাকবে, আকাশে সেই দেশে আধিপত্য করবে। কারণ ড্রোন কেবল নজরদারি করে না, হামলাও চালাতে পারে এবং পুরো যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। পাকিস্তানের সেনাবাহিনী গত বৃহস্পতিবার জানিয়েছে, তারা করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি সহ বিভিন্ন শহরের আকাশে 25টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এই ড্রোনগুলো ছিল ইসরায়েলের তৈরি হার্প মডেলের। এসব ড্রোন প্রতিহত করতে প্রযুক্তি ও অস্ত্র ব্যবহৃত হয়েছে। ভারতও পাল্টা দাবি করেছে, তারা পাকিস্তানের একাধিক আকাশ প্রতিরক্ষার রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দিয়েছে, যার মধ্যে লাহোরের একটি রাডারও রয়েছে। তবে পাকিস্তান এ দাবি অস্বীকার করেছে। আধুনিক যুদ্ধের ক্ষেত্রে এখন ড্রোন, লেজার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র, বোমা এবং মানববিহীন আকাশযান ইউএভি গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে। কারণ এগুলো সামরিক অভিযানের নির্ভুলতা ও কার্যকারিতা অনেক বাড়িয়ে দিয়েছে। ড্রোনগুলো শত্রুর অবস্থান শনাক্ত করতে পারে এবং কিছু ড্রোন নিজেই লক্ষ্য ঠিক করে সেগুলোতে আঘাত হানতে সক্ষম। অধ্যাপক ম্যাটিসেক বলেন, আজকের যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহার করা হয় শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল বা বিভ্রান্ত করতে। ড্রোন শত্রুর আকাশে ঢুকে রাডার সক্রিয় করে তোলে, যাতে সেই রাডারকে বিশেষ ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা যায়। ইউক্রেন রাশিয়া যুদ্ধেও এই কৌশল ব্যবহার করা হচ্ছে। ড্রোন একদিকে লক্ষ্যবস্তু নির্ধারণ করে, আরেকদিকে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা উস্কে দেয়। এতে পাইলটের দরকার পড়ে না এবং ঝুঁকিও কম থাকে। কার কাছে কত শক্তিশালী ড্রোন? বিশেষজ্ঞরা বলছেন, ভারতের ড্রোন বহরের ভিত্তি মূলত ইসরায়েলের তৈরি নজরদারি ড্রোন, যেমন IAI সার্চার ও হিরন। পাশাপাশি ভারতের কাছে আছে হার্পি ও হার্প লোটারিং মিউনিশন নামে ড্রোন, যেগুলো স্বয়ংক্রিয়ভাবে নজরদারি চালাতে ও নির্ভুল হামলা চালাতে সক্ষম। বিশেষ করে হার্প ড্রোন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুল আঘাত হানতে সক্ষম। অন্যদিকে হিরন হচ্ছে ভারতের উঁচু থেকে নজরদারির চোখ, যা যুদ্ধ ও শান্তি উভয় সময়ে কার্যকর। সার্চার MK2 হচ্ছে ফ্রন্টলাইন অপারেশনের জন্য তৈরি ড্রোন, যা 18 ঘন্টা টানা উঠতে পারে, 300 কিলোমিটার পর্যন্ত যেতে পারে এবং 7000 মিটার উচ্চতায় উঠতে পারে। তবে অনেকে বলছেন, ভারতের ড্রোন সংখ্যা এখনো সীমিত। যদিও ভারত সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে $400 কোটি চুক্তি করেছে, যার মাধ্যমে তারা 31টি MQ-9B প্রিডেটর ড্রোন কিনছে। এই ড্রোনগুলো 40 ঘন্টা উঠতে পারে এবং 40,000 ফুট পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে। এতে ভারতের আঘাত হানার ক্ষমতা অনেক বাড়বে। অন্যদিকে পাকিস্তানের ড্রোন বহর অনেক বিস্তৃত ও বৈচিত্র্যময়। লাহোর ভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক ইজাজ হায়দার জানান, পাকিস্তানের কাছে 1000-এরও বেশি ড্রোন রয়েছে, যার মধ্যে চীন, তুরস্ক ও দেশীয়ভাবে তৈরি ড্রোন আছে। পাকিস্তানের উল্লেখযোগ্য ড্রোনের মধ্যে রয়েছে চীনের CH-4, তুরস্কের বাইরাক্তার 1 ইঞ্চি এবং দেশীয়ভাবে তৈরি বোরাক ও শাহপার ড্রোন। এছাড়া পাকিস্তান নিজস্বভাবে লোটারিং অস্ত্র তৈরি করেছে, যা আঘাত হানার সক্ষমতা আরও বাড়িয়েছে। ইজাজ হায়দার বলেন, পাকিস্তানের বিমান বাহিনী প্রায় 1 দশক ধরে ড্রোনকে কার্যক্রমে যুক্ত করছে। তাদের লক্ষ্য এমন লয়াল উইংম্যান ড্রোন তৈরি করা, যা মানুষের চালিত যুদ্ধ বিমানের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারে। অন্যদিকে অধ্যাপক ম্যাটিসেক মনে করেন, ভারতের জন্য ইসরায়েলের প্রযুক্তিগত সহায়তা, বিশেষ করে হার্প ও হিরন ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর পাকিস্তান যে তুরস্ক ও চীনের ড্রোন প্ল্যাটফর্মে নির্ভর করছে, তা তার অস্ত্র প্রতিযোগিতার দিকটা স্পষ্ট করে। বিশেষজ্ঞরা বলছেন, ভারত পাকিস্তানের মধ্যে ড্রোন যুদ্ধ যতটা উত্তেজনা তৈরি করেছে, তা এখনও রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো ব্যাপক নয়। সেখানে হাজার হাজার ড্রোন নজরদারি, লক্ষ্য ঠিক করা এবং আক্রমণের কাজে ব্যবহৃত হচ্ছে। ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক মনোজ যোশী বিবিসিকে বলেন, ড্রোন ব্যবহারের মাধ্যমে যুদ্ধ বিমান বা বড় ক্ষেপণাস্ত্র ব্যবহার না করে অপেক্ষাকৃত সীমিত এক সামরিক কৌশল বেছে নেওয়া হয়েছে। ড্রোনের অস্ত্রশক্তি যুদ্ধ বিমানের চেয়ে কম, তাই এটি এখনও সংযত পদক্ষেপ।
তবে যদি এটি বড় আকারের বিমান অভিযানের সূচনা হয় তবে পুরো পরিস্থিতি পাল্টে যাবে। অন্যদিকে ইজাজ হায়দার মনে করেন, জম্মুতে পাকিস্তানের সাম্প্রতিক ড্রোন হামলা কেবল তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং তা পাকিস্তানের পূর্ণাঙ্গ প্রতিশোধ নয়। যখন বিশ্বের শক্তিশালী যুদ্ধ বিমানগুলোর কথা চলে তখন সবার চোখ থাকে মার্কিন F-16 বা ফ্রান্সের রাফেলের দিকে, কিন্তু পাকিস্তান যখন আকাশে ওড়ায় JF-17 থান্ডার, তখন যেন আরেক সিংহের মতো গর্জন করতে থাকে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, পাকিস্তানের আকাশসীমায় নতুন এক অভাবনীয় শক্তির জন্ম হয়েছে। JF-17 থান্ডার আকাশে নতুন ইতিহাস তৈরি করেছে। এই যুদ্ধবিমান সর্বোচ্চ 50,000 ফুট উচ্চতায় উঠতে পারে। এর গতি ঘন্টায় 2000 কিলোমিটার। তবে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর আক্রমণাত্মক ক্ষমতা। JF-17 থান্ডার প্রতিরক্ষা কৌশল এবং অপারেশনেও বিশেষভাবে সফল। JF-17 থান্ডার প্রথমবার উঠতে শুরু করার পর এটি খুব দ্রুতই বিশ্বের সেরা যুদ্ধ বিমানগুলির মধ্যে স্থান করে নেয়। এটি যে কোনো আবহাওয়াতেই একেবারে নিখুঁতভাবে উঠতে সক্ষম এবং যে কোনো পরিস্থিতিতে শত্রুকে পরাস্ত করতে পারে। পাকিস্তান যে প্রযুক্তি ব্যবহার করেছে তা বিশ্বের বাকি দেশগুলোর থেকে একেবারেই আলাদা। পাকিস্তান এই বিমানটিকে প্রাইড অব পাকিস্তান বলে আখ্যায়িত করেছে। যুদ্ধ বিমানটি বিশ্বব্যাপী অত্যন্ত প্রশংসিত হয়েছে। JF-17 থান্ডার যুদ্ধ বিমান ওজনে তুলনামূলকভাবে হালকা। দিনে রাতে এবং সব ঋতুতে হামলা চালাতে সক্ষম এই যুদ্ধ বিমান পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। এর সাহায্যে অনেক উঁচু থেকে হামলা চালানো, মাটির খুব কাছাকাছি নেমে বোমাবর্ষণ করা, প্রতিপক্ষের যুদ্ধ বিমানের সঙ্গে আকাশে ডগফাইট করা যায়। এমনকি শত্রুর আকাশসীমায় ঢুকে তাদের ঘাঁটি এবং সমরসজ্জার নির্ভুল খবর নিয়ে আসতে পারে এই যুদ্ধ বিমান। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে JF-17 থান্ডার এমন এক আক্রমণ চালায় যা পুরো বিশ্বের বিমান বিশেষজ্ঞদের চমকে দেয়। এটি নিঃসন্দেহে পাকিস্তানের জন্য একটি কৌশলগত বিজয় এবং আকাশে নতুন শক্তির পরিচয়। JF-17 থান্ডার এবার শুধু পাকিস্তান নয়, পুরো আন্তর্জাতিক মঞ্চে তার শক্তি প্রদর্শন করেছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে একটি বিমান প্রদর্শনীতে এর অসাধারণ পারফরম্যান্স বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছিল। কাতারের শাসক শেখ তামিম ইবনে হামাদ আল থানি এর প্রশংসা করেছেন এবং এই বিমান কেনার আগ্রহ প্রকাশ করেছেন। এই যুদ্ধবিমানের মাধ্যমে পাকিস্তান শুধু একটি উন্নত যুদ্ধবিমান তৈরি করেনি, বরং তাদের সামরিক শক্তি বিশ্বের সামনে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। ভারতের বিপরীতে পাকিস্তানের চমকে দেয়া শক্তি প্রদর্শন। বিস্ময়ে অপ্রস্তুত দিল্লি। পাকিস্তান যখন তার আকাশে উড়ালো চীনের তৈরি আধুনিক যুদ্ধ বিমান, ভারতের প্রতিক্রিয়া ছিল বিস্ময় ও অপ্রস্তুত। ব্রিটিশ প্রতিরক্ষা বিশ্লেষক অধ্যাপক মাইকেল ক্লার্ক জানিয়েছেন, পাকিস্তানের এই শক্তি প্রদর্শনকে ভারত বিপদের ইঙ্গিত হিসেবেই দেখছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত এমন কিছু প্রত্যাশা করেনি। ক্লার্ক বলেন, পাকিস্তান যে চীনা প্রযুক্তি নির্ভর J-10 যুদ্ধ বিমান এবং HQ-9 ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তা ভারতের নজরে ছিল না। এসব অস্ত্রের কার্যকারিতা দেখে ভারত সাময়িকভাবে হতবাক হয়ে পড়ে। তিনি আরও দাবি করেন, পাকিস্তানের একটি J-10 যুদ্ধ বিমান ভারতের একটি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি HQ-9 ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও বেশ কার্যকর প্রমাণিত হয়েছে। ক্লার্কের মতে, পাকিস্তান চীনা প্রযুক্তির সঙ্গে নিজেদের দক্ষতা মিশিয়ে যে সামরিক প্রস্তুতি দেখিয়েছে তা ভারতের জন্য বিস্ময়ের কারণ হয়েছে। এছাড়া পাকিস্তানের ব্যবহৃত HQ-9 এন্টি এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অত্যন্ত কার্যকর বলেই প্রমাণিত হয়েছে বলে জানান ক্লার্ক। চীনের প্রযুক্তি ও পাকিস্তানের নিজস্ব দক্ষতা একত্র করে তারা যেরকম সামরিক শক্তি দেখিয়েছে তা ভারতের জন্য ছিল একেবারে অপ্রত্যাশিত। তিনি বলেন, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের আগ্রাসী মনোভাব সম্পর্কে ভারত আগে থেকেই জানত। সে কারণে ভারতের প্রতিক্রিয়াও ছিল ততটাই কড়া। তারা বুঝিয়ে দিতে চেয়েছে যে কোনো সময় তারা পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত। এই প্রস্তুতির অংশ হিসেবেই ভারতের বিমানবাহী রণতরী করাচি উপকূল থেকে মাত্র 300 মাইল দূরে মোতায়েন করা হয়। এটি ছিল স্পষ্টতই একটি সামরিক হুমকি। কিন্তু শেষ পর্যন্ত কূটনৈতিক উদ্যোগে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়। অধ্যাপক ক্লার্ক বলেন, আন্তর্জাতিক চাপ এবং কূটনৈতিক আলোচনার ফলেই দুই দেশ পিছিয়ে আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ভারত ও পাকিস্তান সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে পৌঁছেছে। 4 দিন ধরে চলা হামলা পাল্টা হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারত পাকিস্তান উত্তেজনার সর্বশেষ এই ধাপ শুরু হয় 7 মে, যখন ভারতীয় সীমান্ত হামলায় পাকিস্তানের দাবি অনুযায়ী কমপক্ষে 31 জন বেসামরিক নাগরিক নিহত হন। এই ঘটনার জবাবে পাকিস্তান বড় ধরনের সামরিক প্রতিশোধ নেয়। পাকিস্তান দাবি করে তারা ভারতের 5টি যুদ্ধ বিমান গুলি করে নামিয়েছে। এর মাঝে 3টি রাফাল যুদ্ধ বিমান এছাড়া ডজন খানেক ড্রোনও ধ্বংস করেছে। শনিবার ভোরে পাকিস্তানের একটি বিমান ঘাঁটিতে ভারতীয় হামলার পর পাকিস্তানও পাল্টা হামলা চালায়। তাদের দাবি, পাকিস্তানের JF-17 থান্ডার যুদ্ধ বিমান থেকে ছোড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ভারতের আদমপুর বিমান ঘাঁটিতে মোতায়েন S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়। S-400 হচ্ছে ভারতের সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যার দাম প্রায় 1.5 বিলিয়ন মার্কিন ডলার। এই ঘটনার মাধ্যমে পাকিস্তান শুধু ভারতকেই নয়, গোটা বিশ্বকেও দেখিয়েছে যে তারা কেবল প্রতিরক্ষার জন্য নয়, পাল্টা আঘাত হানার ক্ষমতাও রাখে। তাদের চীনা প্রযুক্তির সঙ্গে নিজেদের সামরিক কৌশল ও দক্ষতা একত্র হয়ে এখন ভারতীয় উপমহাদেশে এক নতুন সামরিক ভারসাম্য সৃষ্টি করেছে। পাকিস্তানিরা দাবি করছে পাকিস্তানের বড় বিজয়, আর ভারতের মুখে শক্ত চপেটাঘাত। গত কয়েকদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছিল। ভারত প্রথমে হামলার অজুহাতে পাকিস্তানের বিরুদ্ধে বিমান হামলা চালায়, কিন্তু পাকিস্তান শক্তিশালী জবাব দিয়ে ভারতকে লজ্জাজনক পরাজয়ের মুখে ফেলে দিয়েছে। পুরো পাকিস্তান আনন্দে উদ্বেলিত, কারণ পাকিস্তান শুধু নিজের সীমানা রক্ষাই করেনি, বরং ভারতকে এমন একটি শিক্ষা দিয়েছে যা তারা কখনো ভুলবে না। ভারতের অপপ্রচার ও পাকিস্তানের জবাব। পাকিস্তানি সংবাদ মাধ্যমের দাবি, ভারতীয় মিডিয়া এবং নেতারা দিনরাত পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়েছে। তারা দাবি করেছিল যে তারা জঙ্গি ক্যাম্প ধ্বংস করেছে, কিন্তু বাস্তবে তারা শুধু পাকিস্তানের খালি জঙ্গলে বোমা ফেলেছে। পাকিস্তান বিমান বাহিনী তখন জবাব দেয়, ভারতের 2টি যুদ্ধ বিমান ধ্বংস করে এবং একজন পাইলটকে বন্দী করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন, তখন ভারতীয় মিডিয়ার অবস্থা কেমন হলো? তারা হয়তো হতাশায় চিৎকার করতে লাগলো, এ কি হলো? আমরা তো পাকিস্তানকে শেষ করে দেব বলে কথা দিয়েছিলাম। কিন্তু বাস্তবতা হলো ভারতের পরাজয় স্পষ্ট। 5টি যুদ্ধ বিমান হারিয়েছে। পাকিস্তান ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, যার মধ্যে একটি MI-17 হেলিকপ্টার নিজেদের ভুলেই ফেলেছে ভারতীয়রা। 2 এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস। পাকিস্তান ভারতের S-400 ডিফেন্স সিস্টেমেও আঘাত করেছে, যা তাদের জন্য বিশাল ক্ষতি। 3 অর্থনৈতিক ক্ষতি। এই সংঘর্ষে ভারতের প্রায় $83 বিলিয়ন ক্ষতি হয়েছে, শেয়ার বাজার ধসে পড়েছে। 4 আন্তর্জাতিক সমর্থন হারানো। আমেরিকা, রাশিয়া, চীন সবাই পাকিস্তানের পক্ষ নিয়েছে, ভারত একা হয়ে গেছে। পাকিস্তানের শক্তিশালী কূটনীতি। পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সাথে এই সংকট মোকাবেলা করেছেন। চীন, তুরস্ক এবং সৌদি আরব পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে, বিশেষ করে চীন, যারা কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে পাকিস্তানকে সমর্থন দিয়েছে। ভারতীয় মিডিয়ার লজ্জাজনক ভূমিকা। ভারতীয় মিডিয়া মিথ্যা খবর ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করেছে। তারা পাকিস্তানি ভূখণ্ড দখল করার স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ভারতই লজ্জায় মুখ লুকিয়েছে। শনিবার রাতে ভারত অভিযোগ করেছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই একাধিক জায়গায় তার লঙ্ঘন করেছে পাকিস্তান। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের সঙ্গে যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বলে দাবি করেছেন। আলোচনার মাধ্যমে পানি বন্টন ও কাশ্মীর সহ বিতর্কিত বিষয়ে সমাধানের আশা করেছেন তিনি। যুদ্ধবিরতির ঘোষণা আসার আগ পর্যন্ত ভারত আর পাকিস্তানের সংঘর্ষ চরমে ওঠে শুক্রবার মধ্যরাতের পর থেকে। রাতভর ড্রোন হামলা ও গোলাবর্ষণের মাধ্যমে পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘর্ষ তীব্র হয়। পাকিস্তান জানায়, ভারত তাদের 3টি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর জবাবে তারাও ভারতীয় একটি বিমান ঘাঁটি এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ভারতের অপারেশন সিন্দুরের বদলা হিসেবে পাকিস্তান অপারেশন বানিয়ান মারসুস শুরু করার তথ্য জানায়। মুখে রাম রাম, বগলে ছুরি। ভারতের মনস্তাত্ত্বিক যুদ্ধ। ভারত সরকারের পক্ষ থেকে এখন সেই রকম আচরণই শুরু হয়েছে। একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়ে গেছে। গোলাগুলি ও অস্ত্রের যুদ্ধ তো চলবেই, সমান্তরালে চলছে মনস্তাত্ত্বিক লড়াই। ভারত এই মুহূর্তে কি করছে, কি ধরনের চাল চালছে?
পাকিস্তানের লাহোর, রাওয়ালপিন্ডি, গুজরানওয়ালা এবং গুজরাটের বিভিন্ন শহরে ড্রোন হামলা হয়েছে। ভারত প্রথমে এই হামলাগুলির দায় স্বীকার করেনি। যখন এই হামলাগুলো হচ্ছিল তখনও তারা নীরব ছিল। যখন পাকিস্তান ভারতের প্রায় 25টিরও বেশি ড্রোন ভূপাতিত করলো, তখন ভারতের চ্যানেলগুলো বলতে শুরু করলো যে হ্যাঁ, এটা আমরাই করেছি, এই স্ট্রাইক আমরাই করেছি, আমরাই গিয়ে মেরেছি। কিন্তু কেন তারা আগে স্বীকার করেনি? যখন সবকিছু ঘটছিল তখন কেন নীরব ছিল এবং পরে কেন স্বীকার করলো? এর কারণ হলো তারা একটি প্রেস কনফারেন্স করতে চেয়েছিল এবং সেই প্রেস কনফারেন্সটি ছিল বেশ আগ্রহোদ্দীপক। সেখানে তাদের পররাষ্ট্র দপ্তরের সচিব বিক্রম মিস্ত্রি উপস্থিত ছিলেন। কর্নেল সোফিয়া কুরেশিও ছিলেন, যিনি এর আগেও একটি প্রেস কনফারেন্স করেছিলেন। উইং কমান্ডার ভায়োমিকা সিংও সেখানে ছিলেন। তারা দাবি করলেও পাকিস্তানের পক্ষ থেকে ড্রোন হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এবং পাঞ্জাবের বিভিন্ন শহরকে টার্গেট করা হয়েছে। এরপর তারা একটি লম্বা তালিকা দিল যেখানে অমৃতসরের কথাও উল্লেখ ছিল। মজার ব্যাপার হলো তাদের প্রধান মনোযোগ ছিল ভারতীয় পাঞ্জাবের দিকে, যেন ওখানেই সব হামলা হয়েছে। ভারতের দাবি পাকিস্তানের পক্ষ থেকে এই বর্বরতা হয়েছে এবং তারা আমাদের ভারতীয় পাঞ্জাবের শিখ সম্প্রদায়কে টার্গেট করেছে, আর সেই কারণে আমরা তাদের পাঞ্জাবের বিভিন্ন শহরে আমাদের ড্রোন পাঠিয়েছি এবং সেগুলোর মাধ্যমে তাদের টার্গেট করেছি। এখানেই মনস্তাত্ত্বিক যুদ্ধ, কারণ ভারত জানে যে শিখ সম্প্রদায়ের মধ্যে পাকিস্তানের প্রতি একটি সহানুভূতি রয়েছে এবং খালিস্তান আন্দোলন পাকিস্তানিদের খুব কাছে। কানাডা ও ইংল্যান্ডের মতো দেশে খালিস্তান আন্দোলনের নেতারা পাকিস্তানের খুব ঘনিষ্ঠ, তাই তাদের প্রথম কাজ হলো শিখদের পাকিস্তানের বিরুদ্ধে খেপিয়ে তোলা, দাবি করছে পাকিস্তানিরা। ভারত চাইছে ভারতীয় শিখদের মনে পাকিস্তানের বিরুদ্ধে রাগ জন্মাতে, যেন তারা ভাবে পাকিস্তানি তাদের শহরে হামলা করছে। সবচেয়ে চমকপ্রদ দিক ছিল পাকিস্তান এসব হামলার জবাব বা স্বীকৃতি দিচ্ছে না। রাত পেরিয়ে যায়, দিন আসে, পাকিস্তানের তরফে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসে না। কেন? যখন পাকিস্তান ভারতের 5টি জেট বিমান ভূপাতিত করেছে তখন পাকিস্তান জোর গলায় বলেছে হ্যাঁ, আমরা গুলি করেছি, এই নাও প্রমাণ। এমনকি আল আরাবিয়ার মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও তা স্বীকার করেছে। কিন্তু ভারতের অস্বস্তিকর নীরবতা কেন? ভারতীয় পররাষ্ট্র সচিব মিস্ত্রির প্রতিক্রিয়া ছিল আরও অবাক করা। যখন এক সাংবাদিক জিজ্ঞাসা করেন পাকিস্তান তো বলছে তারা ভারতের 5টি জেট গুলি করে নামিয়েছে, আপনি এটা অস্বীকার করছেন না কেন? তখন মিস্ত্রি বলেন এটা আলোচনা করার এখন সময় নয়, সময় এলে বলা হবে। এ যেন গলা কাঁপা স্বীকারোক্তি। পাকিস্তান যেখানে সরাসরি ঘোষণা দিচ্ছে আমরা গুলি করেছি, সেখানে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এখন সময় আসেনি বলার। এই যুদ্ধ শুধু আকাশে ড্রোন আর ক্ষেপণাস্ত্রের নয়, এটা মনস্তত্ত্বের যুদ্ধ। পাকিস্তানের দাবি ভারতের কূটনৈতিক চালগুলো দেখাচ্ছে তারা একটি বড় নাটক মঞ্চস্থ করছে, যেখানে উদ্দেশ্য শুধু হামলা নয়, জনমত ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করাও। 2025 সালের 7 মে বুধবারের প্রথম প্রহরে পাকিস্তানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালায় ভারত। এই অভিযানকে নাম দেওয়া হয় অপারেশন সিঁদু। এতে অংশ নেয় ভারতের প্রায় 80টি যুদ্ধবিমান, ড্রোন ও মিসাইল। রাফাল, মিরাজ 2000, MiG-29 ও সুখোই 30 এমন সব অত্যাধুনিক এয়ারক্রাফট ছিল এই বহরে। কিন্তু ইসলামাবাদের প্রস্তুতির মুখে ভারতের আক্রমণ কার্যত ব্যর্থ হয়। পাকিস্তান চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান J-10C এবং নিজস্ব JF-17 ব্যবহারের মাধ্যমে রক্ষা করে নিজের আকাশ। ভারতের ফ্রন্টলাইন আক্রমণ ভেঙে পড়ে। সেদিন আকাশেই ধ্বংস হয়ে যায় ভারতের 3টি রাফাল সহ মোট 5টি যুদ্ধবিমান। এই আকাশযুদ্ধকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আকাশযুদ্ধ বলে বর্ণনা করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। তাদের প্রতিবেদনে বলা হয় দুই দেশের কমপক্ষে 140টি যুদ্ধবিমান মুখোমুখি অবস্থানে ছিল সীমান্তের দুই পাশে। কেউ কারো চোখে পড়েনি, কারণ আকাশে তারা অনেক দূরত্ব বজায় রেখে চলছিল। কিন্তু এখানে ব্যবহৃত হয় বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা BVR প্রযুক্তির লং রেঞ্জ মিসাইল। এই মিসাইল 160 কিলোমিটার দূর থেকে আঘাত হানতে সক্ষম। এই মিসাইল যুদ্ধেই পাকিস্তান 5ম প্রজন্মের চীনা J-10C ফাইটার জেট ব্যবহার করে ভারতের বিমান ধ্বংস করে দেয়। CNN জানায় এই অভিযানে J-10C যুদ্ধবিমান ছিল মূল চালিকা শক্তি। এর সাহায্যে ভারতের রাফাল ও অন্যান্য ফাইটার জেট ভূপাতিত হয়। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার আকাশে শক্তির ভারসাম্যে বড় রকমের পরিবর্তন চলে আসে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার জানান ভারতীয় বিমানবহর ধ্বংসের পুরো সক্ষমতা পাকিস্তানের ছিল, তবে শুধুমাত্র হামলাকারী বিমানগুলোকেই লক্ষ্যবস্তু করা হয়। তাই 5টি যুদ্ধবিমান ভূপাতিত হলেও বাকি বিমানগুলো ফিরতে পেরেছে।
2022 সালে পাকিস্তান চীনের কাছ থেকে অত্যাধুনিক জে-10C যুদ্ধ বিমান কেনে। এটি 4.5 জেনারেশনের মাল্টিরোল ফাইটার জেট তৈরি করেছে চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। এই বিমানকে বলা হয় ভিগোরাজ ড্রাগন, যার মধ্যে রয়েছে AESA রাডার, উন্নত অ্যাভিওনিক্স এবং দুর্দান্ত লক্ষ্যভেদী ক্ষমতা। পাকিস্তানের 15 নম্বর কোবরা স্কোয়াড্রন এই বিমান পরিচালনা করে। ভারতের বিরুদ্ধে এই জেট ব্যবহার করে PL-15 ইয়ার টু ইয়ার মিসাইল ছোড়া হয়। এই ক্ষেপণাস্ত্র চীন দ্রুত এক্সপ্রেস ডেলিভারিতে পাকিস্তানকে সরবরাহ করে, বিশেষ করে পেহেলগামের ঘটনার পর। এটি শব্দের চেয়ে 5 গুণ দ্রুতগামী এবং 200 থেকে 300 কিলোমিটার দূরত্ব পর্যন্ত নিখুঁতভাবে আঘাত করতে পারে। চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না তৈরি করে এই মিসাইল, যা এখন চীনের এয়ার কমব্যাট কৌশলের অন্যতম মূল অংশ। CNN বলছে, এই সফল প্রতিরক্ষার মধ্য দিয়ে পাকিস্তান শুধু নিজের সীমান্ত রক্ষা করেনি, বরং পুরো দক্ষিণ এশিয়ার আকাশে এক নতুন বার্তা দিয়েছে। কাশ্মীর থেকে ইন্দো প্যাসিফিক সব জায়গায় এই শক্তি শত্রুদের জন্য সতর্ক বার্তা হয়ে দাঁড়িয়েছে। এই লড়াইয়ে পাকিস্তান ভারতের তুলনায় এক ধাপ এগিয়েছে বলে মনে করেছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। পাকিস্তান প্রমাণ করেছে এটি এখন শুধু একটি পারমাণবিক শক্তিধর দেশ নয়, বরং আধুনিক প্রযুক্তি, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ বিমানের মিশ্রণে একটি দুর্ধর্ষ আকাশ শক্তিও। আর ভারতের জন্য এই পরাজয় শুধু একদিনের যুদ্ধহানির ব্যর্থতা নয়, এটি একটি বড় কৌশলগত ধাক্কা। পাকিস্তান কি তবে এশিয়ার নতুন সুপার পাওয়ার? CNN এর একজন রিপোর্টার নিক রবার্টসন রিপোর্ট করছিলেন। নিক রবার্টসন পাকিস্তান ভারত যুদ্ধবিরতির বিস্তারিত তথ্য শেয়ার করেছেন। এটা ভারতের জন্য খুবই বিব্রতকর। নিক রবার্টসন টিভিতে ইন্টারভিউ দেওয়ার সময় বলেছেন যে বেশ কয়েকদিন ধরে সারা বিশ্ব ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির চেষ্টা করছিল, কিন্তু সফল হয়নি। এরপর ভারত পাকিস্তানের এয়ারবেজে হামলা করে। ভারতীয় হামলার পর পাকিস্তান ভারতের ওপর অবিরাম ক্ষেপণাস্ত্র বর্ষণ করে এবং পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলার পর ভারত আলোচনার টেবিলে বসতে বাধ্য হয় এবং পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলায় ভারতকে পিছু হটতে বাধ্য করে। আমেরিকার পররাষ্ট্র দপ্তর সৌদি আরব ও তুর্কি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে। সৌদি ও তুর্কি কর্মকর্তাদের সাথে যোগাযোগের পর কূটনৈতিকভাবে বিষয়টি সমাধান হয় এবং যুদ্ধবিরতি সম্ভব হয়। ভারতে যুদ্ধবিরতি চেয়েছিল। ভারত কখনোই আশা করেনি যে পাকিস্তান এত নির্মমভাবে পেছন থেকে জবাব দেবে এবং তারা হতবাক হয়ে যায়। ভারতের দীর্ঘকাল ধরে লালিত আকাশ আধিপত্যের স্বপ্ন, যা অনন্য স্পেকট্রা ইউগ্লো ব্যবস্থা এবং কয়েক দশকের ফরাসি প্রকৌশল দ্বারা সমর্থিত, অবশেষে ভূপাতিত হয়েছে। ভারতের জন্য এক অস্বস্তিকর ও বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে, যা এখন শুধু দক্ষিণ এশিয়ার নয়, বরং বিশ্ব রাজনীতির আলোচ্য বিষয়। পশ্চিমা বিশ্লেষকেরা হতবাক। ভারত যে কৌশলগত ভুল করেছে তার পরিণতি এখনই দেখা যাচ্ছে। একদিকে ফ্রান্সের সঙ্গে ভারতের প্রতিরক্ষা চুক্তিগুলোর ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে গেছে, অন্যদিকে চীন সবকিছু চুপচাপ দেখে যাচ্ছে, কিন্তু সেই নীরবতা ভেতরে ভেতরে বিদ্রুপে ভরা। যেন চীন বলছে, বলেছিলাম তো। এমনকি আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গও বলেছে এটি আসলে চীন ও পাকিস্তানের একটি সমন্বিত যৌথ যুদ্ধের সরাসরি উদাহরণ। মোদী সরকার এতদিন ধরে যে কৌশল অনুসরণ করেছে তার মূল ধারণা ছিল আধিপত্য টাকার বিনিময়ে কেনা যায়, কিন্তু বাস্তবতা দেখিয়েছে আধিপত্য তৈরি করতে হয় মাঠে, আকাশে, সমুদ্রে, প্রযুক্তিতে এবং মননে। কেবল রাফাল কিনে আধিপত্য পাওয়া যায় না। এখন দেখা যাচ্ছে সেই রাফাল নির্মাতা ফ্রান্সের দাসল্ট এভিয়েশনের শেয়ার মূল্য স্থবির হয়ে পড়েছে। পক্ষান্তরে চীনের প্রতিরক্ষা শিল্পের শেয়ার, বিশেষ করে AVIC এবং চেংদু এয়ারক্রাফট কোম্পানির মূল্য এখন আকাশ ছোঁয়া। আধিপত্য মানে শুধু বড় মুখে কথা বলা নয়। আধিপত্য মানে বাস্তব শক্তি, বাস্তব নিয়ন্ত্রণ, তথ্য প্রযুক্তির আধিপত্য। আধিপত্য মানে সিস্টেমে শ্রেষ্ঠত্ব, মানে কমান্ড, কন্ট্রোল, কমিউনিকেশন, কম্পিউটার, ইন্টেলিজেন্স, সার্ভেইলেন্স আর রেকনেসান্সের নিরবিচ্ছিন্ন আধিপত্য। এইখানেই ভারত পিছিয়ে গেছে। পাকিস্তান ভারতকে কেবল যুদ্ধক্ষেত্রে হারায়নি, পাকিস্তান ভারতের পুরো নেটওয়ার্ককে পেছনে ফেলে দিয়েছে। এটা শুধু আকাশে যুদ্ধের গল্প নয়, এটা একটি মেসেজ। ভারতকে বলা হচ্ছে আকাশটা পাল্টে গেছে। এই যুদ্ধের কোনো ঘোষণা নেই, নেই সীমানা, নেই শব্দ। এটা এক নতুন ধরনের আধিপত্য, যেটা অদৃশ্য, নিঃশব্দ, কিন্তু ভয়ঙ্কর।
এটাই এখন দক্ষিণ এশিয়ার নতুন বাস্তবতা। মোদির আধিপত্যকে না যায় মতবাদ ইতিহাসের পাতা হয়ে যাচ্ছে। ভারত হয়তো অর্থ খরচ করে যুদ্ধ বিমান কিনতে পেরেছে, কিন্তু যুদ্ধক্ষেত্রে আধিপত্য তা তো কিনে পাওয়া যায় না, লড়াই করে অর্জন করতে হয়। চীনের হেলমেটের নিচে এখন হাসি, পাকিস্তানের মাটিতে এখন আত্মবিশ্বাস, আর ভারতের আকাশে কেবল এক প্রশ্ন: আমরা কি আসলেই প্রস্তুত ছিলাম? এর আগে 3 বার ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, যার সব শেষটি ছিল 1971 সালে। তাছাড়া সীমিত পরিসরে একটি যুদ্ধ হয় 1999 সালে কার্গিলে, যেবার প্রথমবারের মতো পারমাণবিক যুদ্ধের আশঙ্কা প্রকাশ্যে আসে। সামরিক যুদ্ধের বিচারে কে এগিয়ে? গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালের তালিকা অনুযায়ী বিশ্বের 4র্থ শক্তিশালী সামরিক শক্তি হতে চলেছে ভারত। তাদের উপরে রয়েছে কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। অন্যদিকে 145টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান 12তম। তবে শুধু র্যাঙ্কিং দিয়ে আসল চিত্র বোঝা মুশকিল। আসুন খতিয়ে দেখা যাক সামরিক সক্ষমতার খুঁটিনাটি। কার সৈন্য বেশি? সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2024 সালের প্রতিবেদন বলছে, ভারত প্রতিরক্ষা খাতে পাকিস্তানের চেয়ে 9 গুণ বেশি খরচ করেছে। 2025 সালে ভারতের প্রতিরক্ষা বাজেট প্রায় $86 বিলিয়ন, যেখানে পাকিস্তান 2024-25 অর্থ বছরে বরাদ্দ করেছে মাত্র $10 বিলিয়ন কিছু বেশি। সেনা সংখ্যা নিরিখেও ভারত এগিয়ে। তাদের সক্রিয় সেনা সংখ্যা 14.5 লাখের বেশি, যেখানে পাকিস্তানের 6.5 লাখের কিছু বেশি। রিজার্ভ সেনা ও আধা সামরিক বাহিনীর ক্ষেত্রেও ভারতের পাল্লা ভারী। স্থলযুদ্ধে কে শক্তিশালী? স্থলভাগের লড়াইয়ে বেশিরভাগ ক্ষেত্রেই ভারতের আধিপত্য দেখা যায়, তবে চমক আছে অন্যখানে। স্বয়ংক্রিয় কামান ও মাল্টিপল রকেট লঞ্চারের সংখ্যায় পাকিস্তান কিন্তু ভারতের চেয়ে এগিয়ে। পাকিস্তানের 662টি সেলফ প্রপালড আর্টিলারির বিপরীতে ভারতের কাছে আছে মাত্র 100টি। একইভাবে পাকিস্তানের 600টি মোবাইল রকেট প্রজেক্টরের তুলনায় ভারতের কাছে আছে 264টি। তবে ট্যাঙ্কের সংখ্যায় ভারত অনেক এগিয়ে। তাদের কাছে 4201টি ট্যাঙ্ক, 1,48,594টি সাঁজোয়া যান এবং 3,975টি টেনে নিয়ে যাওয়া কামান রয়েছে। পাকিস্তানের কাছে ট্যাঙ্ক আছে 2,627টি, সাঁজোয়া যান 17,516টি এবং টেনে নিয়ে যাওয়া কামান 2,629টি। নৌবহরে কার দাপট? নৌবাহিনীর রণতরীর ক্ষেত্রেও ভারত স্পষ্টতই এগিয়ে। মাইন ওয়ারফেয়ার বাদে প্রায় সব ক্ষেত্রে পাকিস্তানের চেয়ে শক্তিশালী ভারতীয় নৌবাহিনী। তাদের 293টি যুদ্ধ জাহাজের মধ্যে রয়েছে 2টি বিমানবাহী রণতরী, 13টি ডেস্ট্রয়ার, 14টি ফ্রিগেট, 18টি সাবমেরিন, 18টি করভেট ও 135টি টহল জাহাজ। অন্যদিকে পাকিস্তানের 121টি যুদ্ধ জাহাজের বহরে কোনো বিমানবাহী রণতরী বা ডেস্ট্রয়ার নেই। তাদের আছে 9টি ফ্রিগেট, 8টি সাবমেরিন, 9টি করভেট এবং 69টি টহল জাহাজ। আকাশে কার গর্জন বেশি? আকাশপথেও ভারতের শক্তি অনেক বেশি। ভারতীয় বিমান বাহিনীর অধীনে রয়েছে 31টি স্কোয়াড্রন, যেখানে প্রতিটি স্কোয়াড্রনে 17 থেকে 18টি যুদ্ধ বিমান থাকে। পাকিস্তানের আছে মাত্র 11টি স্কোয়াড্রন। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারতের মোট 2229টি বিমানের বিপরীতে পাকিস্তানের আছে 1399টি। ভারতের 643টি যুদ্ধ বিমানের মধ্যে 130টি বোমারু বিমান, যেখানে পাকিস্তানের 418টি যুদ্ধ বিমানের মধ্যে 90টি বোমারু বিমান। পাকিস্তানের সবচেয়ে কার্যকর যুদ্ধাস্ত্র হল যুক্তরাষ্ট্রের তৈরি F-16 এবং চীনের সহায়তায় তৈরি JF-17 থান্ডার। তবে গত কয়েক বছরে ভারতের বিমান বহরে যুক্ত হয়েছে ফ্রান্সের অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান, যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং আকাশ থেকে আকাশে 150 কিলোমিটার ও আকাশ থেকে ভূমিতে 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এছাড়াও ভারতের কাছে রয়েছে মিরাজ 2000 এর আধুনিক সংস্করণ সহ আরও অনেক শক্তিশালী যুদ্ধ বিমান। আকাশপথে ভারতের সক্রিয় বিমান ঘাঁটির সংখ্যা 311, যেখানে পাকিস্তানের 116টি। পরমাণু অস্ত্র সমানে সমানে টক্কর। পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক সিপ্রির 2024 সালের প্রতিবেদন বলছে, দুটি দেশ প্রায় একই অবস্থানে রয়েছে। ভারতের কাছে আনুমানিক 172টি এবং পাকিস্তানের কাছে 170টি পারমাণবিক ওয়ারহেড মজুদ আছে। তবে এর মধ্যে কতগুলো ব্যবহারযোগ্য অবস্থায় আছে তা নিশ্চিতভাবে জানা যায় না। সিপ্রির মতে পাকিস্তান মূলত ভারতের সঙ্গে পাল্লা দিয়েই পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যেখানে ভারত মনোযোগ দিয়েছে দূরপাল্লার অস্ত্রের দিকে, যা চীনকেও লক্ষ্যবস্তু করতে সক্ষম।
উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের প্রতিবেশী চীনও পারমাণবিক শক্তিধর দেশ এবং 2024 সালে তাদের ওয়ারহেডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ক্ষেপণাস্ত্রের দৌড়, ক্ষেপণাস্ত্রের পাল্লা ও সক্ষমতার বিচারেও হাড্ডাহাড্ডি লড়াই। পাকিস্তানি ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে রয়েছে ক্রুজ, ট্যাকটিক্যাল ও স্বল্প মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বাবর ও শাহিন 1 এর মতো স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের পাল্লা 700 থেকে 1000 কিলোমিটার। মধ্যম পাল্লার গৌরী ও শাহিন 2-3 এর পাল্লা 2500 থেকে 2750 কিলোমিটার পর্যন্ত। পাকিস্তানের আবাবিল ক্ষেপণাস্ত্রটি একাধিক ওয়ারহেড বহনে এবং শত্রুর প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম, যা দক্ষিণ এশিয়ার প্রথম মাল্টিপল ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র বলে মনে করেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ভারতের রয়েছে পৃথ্বী সিরিজ, যার পাল্লার 250 থেকে 600 কিলোমিটার এবং অগ্নি সিরিজ, যার পাল্লা 1200 থেকে 8000 কিলোমিটার। অগ্নি 5 একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 7 থেকে 8000 কিলোমিটার। এছাড়াও ভারতের কাছে রয়েছে নির্ভয়া ও ব্রহ্মোস এর মতো উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র। ব্রহ্মোস পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। 2024 সালে ভারত সফলভাবে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে, যার পাল্লা 1500 কিলোমিটারের বেশি এবং যা আকাশ, স্থল ও জলপথ থেকে আঘাত হানতে সক্ষম। ড্রোন যুদ্ধ, আধুনিক যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার ড্রোন। ভারত ও পাকিস্তান উভয় দেশই তাদের অস্ত্রাগারে ড্রোনের সংখ্যা বাড়াচ্ছে। বিদেশ থেকে উন্নত ড্রোন কেনার পাশাপাশি দেশীয় প্রযুক্তিতেও ড্রোন তৈরি করছে তারা। এই ড্রোনগুলো নজরদারি, গুপ্তচরবৃত্তি এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার জন্য ব্যবহৃত হয়। প্রতিরক্ষা বিশ্লেষক রাহুল বেদি মনে করেন, আগামী কয়েক বছরে ভারতের কাছে প্রায় 5000 ড্রোন থাকবে। পাকিস্তানের ড্রোন সংখ্যা কম হলেও তাদের মধ্যে বৈচিত্র্য রয়েছে এবং প্রায় 10 থেকে 11 ধরনের আলাদা মডেল তাদের কাছে মজুদ আছে। ভারত সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে $3.5 বিলিয়ন বিশাল ড্রোন চুক্তি করেছে, যার মধ্যে রয়েছে 31টি অত্যাধুনিক প্রেডেটর ড্রোন। পাকিস্তানের নিজস্ব তৈরি ড্রোনের মধ্যে শাহপার, বুরাক ও উকাপ উল্লেখযোগ্য। তারা তুরস্ক ও চীন থেকেও ড্রোন আমদানি করে।